ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে আরেকটা অন্য জিকে ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আজকের কোশ্চেনগুলো সত্যি সত্যি খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে। সো চলো আজকে ক্লাসটা শুরু করি। আর তোমরা এই ক্লাস কিন্তু রেগুলার প্রত্যেক দিন সকাল 8টার সময় পাবে। তোমরা রেগুলারই পাবে, কোনো রকম সমস্যা হবে না আশা করি। আর তো চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। দেখো কি হচ্ছে, টার্গেট এসএসসি জিডি 2024 পর্যন্ত আমাদের টার্গেট কিন্তু এসএসসি জিডি কে ধরেই কিন্তু আমরা এগোচ্ছি। বাট এই যে জিকে কোশ্চেনগুলো আছে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো কি বলছে দেখো, একটা ছোটোখানে তোমাদেরকে একটু মোটিভেট করেই কিন্তু ক্লাসটা আমি শুরু করব। বলছে মাঝে মাঝে মনে হয় হাল ছেড়েই দেই, তাই তো? হাল ছেড়ে দেই, তাই তো? এটা সবারই। তুমি ভাবো যে কি তোমারই একাই মনে হয় যে কি না আর পারছে না, আমার দ্বারা হবে না। সত্যি বলছি, যারাই যে কোনো কম্পিটিটিভ এক্সামে হতে পারে, সে ইউপিএসসি হোক বা যে কোনো হোক বা যাই হোক না কেন, মনেই হতেই পারে তার মনে যে কি হাল ছেড়ে আর আমার দ্বারা হবে না। কিন্তু কি করে পরক্ষণে কি মনে পড়ে? পরক্ষণে মনে পড়ে যে আমি নিজেকে কথা দিয়েছি, আমি প্রমাণ করে দেখাবো যে আমিও পারি। তো ওই যে জিনিসটা চিন্তা ভাবনা করে কি নিজের মধ্যে সেই ফের একটা এনার্জি আসে যে না, আমি নিজেকে প্রমাণ দিয়েছি আমি পারবো, চলো তাহলে আমি আবার শুরু করি। তো এইভাবে কিন্তু আমরা আবার নিজেকে মোটিভেট করে কিন্তু পড়াশোনাটা আবার শুরু করি। তো তাই করতে হবে। শুধু তোমারই মনে একাই কিন্তু হাল ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আসে না, সবারই আসে যারাই পড়াশোনা করে। তো হাল ছাড়লে চলবে না। চলো তাহলে আজকের প্রথম কোশ্চেন। আর কোশ্চেনগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন দেখবে এবং প্রত্যেকটা নোট করে নিবে, ঠিক আছে? দেখো কি বলছে, নিচের কোনটি নোবেল গ্যাস নয়? এই যে প্রশ্নটা দিয়েছে, এই যে নয় যে কথাটা, এটা কিন্তু খুব মানে মারাত্মক কথা, ঠিক আছে? কারণ অনেক প্রশ্নতে এরকম থাকে যে নয় নয় নয়, ঠিক আছে? তো সেখানে কিন্তু প্রবলেম হয়ে যায়। তো এখানে নিয়ন, আর্গন, হাইড্রোজেন নাকি এর মধ্যে কোনোটাই নয়? অবশ্যই এটা হচ্ছে যে হাইড্রোজেন অ্যান্সার হবে, যে এর মধ্যে কোনটি আমাদের নোবেল গ্যাস নয়। তো তোমরাও কিন্তু কি করবে, কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবে কমেন্টের মাধ্যমে। আমি কিছু সময় দেবো এক একটা কোশ্চেনের মাঝে, তো তোমরা কিন্তু কোশ্চেনের আনসারটা কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে। চলো এর উপরে আবার আমাদের ডিটেলসটা কি আছে একটু দেখে নি। দেখো কি বলছে, বলছে নোবেল গ্যাস হলো সেই সমস্ত গ্যাস যেগুলো কি হয় অন্য কোনো মৌলের সাথে কি করে না, বিক্রিয়া করে না, ঠিক আছে? খুবই মনে, প্রত্যেকটা যা নোট করবে। এইগুলো নিষ্ক্রিয় হিসেবেই পরিচিত। এইগুলো পর্যায় সারণী 18তম, দেখো 18তম শ্রেণীতে আছে। তাহলে এটা কিন্তু লিখে নিবে, 18তম কি আছে, 18th শ্রেণীতে আছে, ঠিক আছে? শ্রেণীতে আছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আমাদের কটি নোবেল গ্যাস আছে? 6টি নোবেল গ্যাস আছে। প্রত্যেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে কি কি, দেখো একটা হচ্ছে হিলিয়াম, একটা হচ্ছে নিয়ন, একটা হচ্ছে আর্গন, একটা হচ্ছে ক্রিপ্টন, একটা হচ্ছে জেনন এবং আর একটা হচ্ছে রেডন। তো অবশ্যই ছটা তোমরা কি করবে, নামগুলো মনে রাখবে এবং সেগুলোকে প্রত্যেকটা খাতায় কিন্তু আশা করি তোমরা নোট করে নিয়েছো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রচুর বার এসেছে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো তোমরা কি করবে, আমার বলার সাথে সাথে কমেন্টে কিন্তু তোমরাও লিখবে যে এর অ্যান্সারটা কি হবে। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদীতে, কাবেরী নদীতে, সিন্ধু নদীতে নাকি নর্মদা নদীতে? এটা হয়ে যাবে আমাদের কি অ্যান্সার, এ অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীতে। চলো এর ডিটেলসটা দেখলে তোমরা খুব হ্যাপি হবে যে ডিটেলসটা কত সুন্দর আছে। দেখো মাজলি হলো বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ, ঠিক আছে? তাহলে বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ কোথায় আছে? আমাদের দেশে, যেটা হচ্ছে কোথায়, আসাম স্টেটে, তাই তো? এটি ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় পলি জমার ফলে গঠিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্রর কি হয়েছে, পলি জমে 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 কিন্তু একটা দ্বীপ পরিণত হয়ে গেছে। বলছে যে কি মাজলি হলো ভারতের প্রথম দ্বীপ যাকে জেলা ঘোষিত করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসার মতন এটা একটা কোশ্চেন, যে মাজলি দ্বীপ হচ্ছে একটা এমন দ্বীপ, যে প্রথম দ্বীপ, ঠিক আছে? প্রথম দ্বীপ যাকে জেলা ঘোষণা করা হয়েছে। মাজুলি দ্বীপ আসামে কোথায় আছে? আসামে অবস্থিত। তো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা, এখানে মোটামুটি ধরে নেওয়া যায় কি 4 থেকে 5খানা কোশ্চেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমরা জিকে ক্লাস পাবে, আগামী দিনেও প্রতিদিন পাবে। কিন্তু কি করতে হবে তোমাদেরকে, তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করতে হবে। দেখো অনেকেই আছে যারা গরিব ঘরের ছেলে, যারা পড়তে পায় না ঠিকঠাক করে, ক্লাস পায় না ঠিকঠাক করে, তো আমি তাদের জন্যই কিন্তু বেটার ক্লাস নিয়ে আসি, যত পারছি খাটছি নিজের ওপরে। তৃতীয় কোশ্চেন দেখো, যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় সংগঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন। দেখো আমি যে কটা কোশ্চেন নিয়েছি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে খাতায় নোট করো, মনে থাকবে। এই যে ডিটেলসটা দিচ্ছি, ডিটেলসটাও লিখে রাখো, দেখবে মনে থাকবে। রাজগৃহে, বৈশালীতে, পাটলিপুত্রে নাকি কাশ্মীরে? চতুর্থ আমাদের যে সম্মেলন সেটা কিন্তু হয়েছিল কবে? হয়েছিল কাশ্মীরে, যেটা হচ্ছে ডি। চলো এর উপরে দেখো কি ডিটেলস দেওয়া আছে, কি বলছে দেখো, এই যে দেখো 72 খ্রিস্টাব্দে কাশ্মীরে কনিষ্ক, এই যে কত খ্রিস্টাব্দে হয়েছিল, 72 খ্রিস্টাব্দে। কার পৃষ্ঠপোষকতা হয়েছিল? কনিষ্ক।
এটা হচ্ছে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিল কনিষ্ক, তাই তো। চতুর্থ সম্মেলন পরিষদ অনুষ্ঠিত হয়েছিল, কোথায় হয়েছিল? কাশ্মীরে। তো খুব খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন। চলো পরেরটা চলো, কি বলছে, আঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন এসছে। ব্রাজিল, পাকিস্তান, ভিয়েতনাম নাকি কম্বোডিয়া? এটা হয়ে গেল যে কি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু আমাদের হয়ে যাবে ডি, কম্বোডিয়াতে অবস্থিত, কম্বোডিয়াতে অবস্থিত। চলো এর উপরে ডিটেলস একটুখানি দেখে নিই। কি বলছে দেখো, আঙ্কর ভাট হবে, যাই হোক আঙ্কর ভাট, এটা হবে আঙ্কর ভাট, ঠিক আছে। আঙ্কর ভাট উত্তর কম্বোডিয়ায় অবস্থিত একটি বৌদ্ধ মন্দির। আঙ্কর ভাট বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থিতিস্তম্ভ, ঠিক আছে, ধর্মীয় একটা স্থিতিস্তম্ভ যা 400 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। বাপরে বাপ, 400 একরেরও জায়গা, মানে বেশি, এত বেশি জায়গা নিয়ে সেই আঙ্কর ভাট মন্দিরের যে এলাকাটা সেটা আছে কোথায়? এটা হচ্ছে কম্বোডিয়াতে আছে, ঠিক আছে। এটা কি কি ধর্মাবলম্বী? এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, ঠিক আছে। এইগুলো হচ্ছে ছোট ছোট ইম্পর্টেন্ট পার্ট। চলো কি বলছে, মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? 1902 সালে, 1909 সালে, 1915, 1922। চলো কি হবে অ্যান্সার? এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের সি, যেটা হচ্ছে 1915, 1915 সালে কিন্তু গান্ধীজি আমাদের কি করেছিলেন? সবরমতী আশ্রম তৈরি করেছিলেন। চলো পরবর্তী এর যে ডিটেলস, এই ডিটেলসটা খুবই সুন্দর ডিটেলস। বলছে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর ভারতে গান্ধীর প্রথম যে আশ্রম আহমেদাবাদের, কোথায় আছে দেখো, আহমেদাবাদের কোচরাব এলাকায় 1915 সালেই মে মাসে স্থাপিত হয়, ঠিক আছে, মে মাসে স্থাপিত হয়। এরপর আশ্রমটি 20 জুন 1917 সালে সবরমতী নদীর তীরে একটি খোলা জমিতে স্থানান্তরিত করা হয়। তাহলে সবরমতী কি হয়েছিল? সবরমতী একটা নদী আছে, সেই নদীর তীরে একটা খোলা জায়গায় জমিতে কিন্তু এটা স্থানান্তরিত করা হয়েছিল। বোঝা গেছে? তো প্রথমে কোথায় ছিল? কোচরার, আহমেদাবাদের কোচরার এলাকায় 1915 সালে তৈরি করা হয়েছিল। এটাকে স্থানান্তর করা হলো সবরমতীতে, প্রথমে তৈরি তো করা হয়েছিল 1915 সালে। তো এখানে ভালো ভালো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পার্ট, এগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট করবে। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে গণপরিষদের প্রাথমিক যে প্রথম যে সদস্য সংখ্যা কত ছিল গণপরিষদের? এটা হয়ে যাবে কি 1969, 89 না 89 নাকি 300, মানে 399। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার কি 389, এটা হচ্ছে 389। চলো ডিটেলসটা অবশ্যই নোট করবে, ডিটেলসটা খুব সুন্দর ডিটেলস আছে। কি বলছে দেখো, বলছে যে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389টা। এবার দেখো এই যে পয়েন্ট, যার মধ্যে 292, কোশ্চেন আসে কিন্তু এর উপরে, 292 প্রদেশের প্রতিনিধিত্ব করেছিল, 93 জন কি ছিল? রাজ্যের প্রতিনিধিত্ব করেছিল, এবং 4 জন ছিল দিল্লি, 4 জন এক্সট্রা করে আলাদা আলাদা ছিল, একজন দিল্লি, আজমির, মেরওয়ার, এটা মেরওয়ার ছিল, ঠিক আছে, মেরওয়ার, কুর্গ, আর একটা ছিল ব্রিটিশ বেলুচিস্তানের প্রধান কমিশনের প্রদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তাহলে 4 জন আলাদা ছিল, 93 জন রাজ্যের প্রতিনিধিরা, আর বাকি 292 ছিল প্রদেশের, ঠিক আছে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং যে ভারতের সংবিধান প্রণয়নের জন্য ভারতের গণপরিষদ নির্বাচিত হয়েছিল, এর দ্বারাই গণপরিষদ নির্বাচিত হয়েছিল। আশা করি তোমরা কিন্তু নোট করে নিয়েছো সমস্ত কিছু। পরবর্তী কোশ্চেন দেখো, পরীক্ষায় কিন্তু প্রচুর কোশ্চেন এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর আগামী দিনেও কিন্তু পরীক্ষায় আসতেই থাকবে যতদিন পরীক্ষা তোমাদের কম্পিটিটিভ লাইনের হবে। বলছে যে কি হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে? তো হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা আশা করি খুব একটা ইজিও প্রশ্ন, এটা হয়ে যাবে আমাদের সি, যেটা হচ্ছে গুলবেদম বেগম। কে ছিল? হুমায়ুনের বোন ছিল, ঠিক আছে, হুমায়ুনের বোন ছিল। চলো ডিটেলস দেখে নাও। গুলবেদম বেগম ছিলেন একজন মোগল রাজকন্যা এবং মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কন্যা, ঠিক আছে, বাবরের কন্যা ছিল। তিনি হুমায়ুন নামার লেখক নেমেই কিন্তু পরিচিত, হুমায়ুন নামার লেখার নামে তিনি কিন্তু বেশি বেশি করে পরিচিত। চলো এটা দেখো, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার হবে নাকি সরোদ হবে নাকি বাঁশি নাকি তবলা? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার কিন্তু এ, সেতার। তাহলে এ হয়ে গেল আমাদের এটার অ্যান্সার। চলো এটা ডিটেলসটা দেখা যাক যে কি আছে। কি হচ্ছে, 1945 সালে রবিশঙ্কর সেতার বাদক হিসেবে কিন্তু ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সঙ্গীতের একজন শিল্পী হিসেবে স্বীকৃতি পান। এই সময়ে রবিশঙ্কর তার সাংগীতিক সৃজনশীলতার অন্যান্য শাখায় পদচারণা শুরু করেছিলেন, ঠিক আছে। যাই হোক এটার অ্যান্সার কি হয়ে গেল আমাদের কিন্তু সেতার হয়ে গেল। চলো পরবর্তী হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বনের একটি উৎস কি? ক্লোরোফ্লোরো কার্বনের একটি ডিজেল ট্যাঙ্ক, অ্যাসিড বৃষ্টি, এরোসল নাকি জেট প্ল্যান? এটা কিন্তু হয়ে যাবে জেট প্লেন, এটা হয়ে যাবে জেট
প্লেন, যেটা হয়ে গেল ডি অ্যান্সার। চলো আরো কি কি আছে সেটা আমরা দেখে নেবো এবং খাতায় নোট করে নিব, তাই তো। বলছে রেফ্রিজারেটর হবে, এয়ার কন্ডিশনার হবে, বিভিন্ন ধরনের স্প্রে, অগ্নি নির্বাপক যন্ত্র এবং বাতাসে ক্লোরোফ্লোরো কার্বন নির্গত করে। আর এই কার্বন কি হয়, ক্লোরোফ্লোরো কার্বন কি করে দেখো তো, ওজোন স্তরকে, আমাদের যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তরকে আস্তে আস্তে কি করছে, অবক্ষয় করছে, ফুটো করে দিচ্ছে, ওই কারণে তো এত রোগ হচ্ছে, তাই না। চলো পরবর্তী কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি জিতে বেশি বেশি আসে, তোমাদের আস্তে আস্তে করে কিন্তু সব ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের সামনে আমি কিন্তু নিয়ে আসবো। কি বলছে দেখো, হচ্ছে বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য? বিহু কোন রাজ্যের নৃত্য? পাঞ্জাব, আসাম, ঝাড়খণ্ড নাকি মিজোরাম? এটা কিন্তু খুব সহজ, এটা তোমরা পারবেও আশা করি। এটা হচ্ছে আসাম। তাহলে আসাম আমাদের রাজ্যে কিন্তু বিহু একটা হচ্ছে লোকনৃত্য। দেখো কি বলছে, বিহু ভারতের অসম রাজ্যের একটি লোকনৃত্য। অসমীয়া বিহু লোকসঙ্গীতের সুরে এই নৃত্যাংশ হয়। তাহলে এটা হচ্ছে একটা আসামের কিন্তু লোকসঙ্গীত। যাই হোক, চলো পরবর্তী কোশ্চেন দেখি। বলছে স্ট্রোজেন হরমোন কি বলছে, কোথা থেকে নিঃসৃত হয়? খুবই ইম্পর্টেন্ট, সায়েন্সের একটা প্রশ্ন। বলছে অগ্নাশয়, থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি নাকি ডিম্বাশয়? এটা কিন্তু কি হয়ে যাবে, আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ডি, ডিম্বাশয় থেকে হয়, ডিম্বাশয় থেকে বের হয়। চলো নিশ্চিত হয়। কি বলছে দেখো, ইস্ট্রোজেন হলো প্রাথমিক নারী লৈঙ্গিক হরমোন, মানে এটা কিন্তু মেয়েদের, ইস্ট্রোজেন কোথায় নিঃসৃত হয়, মেয়েদের থেকে নিঃসৃত হয়। আর ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়, এবং ডিম্বাশয়ে ইস্ট্রোজেন তৈরি হয়ে থাকে। ডিম্বাশয় ডিম্বাণু উৎপাদনকারী একটি প্রজনন অঙ্গ এবং স্ত্রী প্রজনন তন্ত্রের একটি অংশ। মেরুদণ্ড প্রাণীদের এটি সাধারণত একজোড়া হয়ে থাকে। যাক, এই জায়গাটা একটু দেখবে তো, একজোড়া হয়ে থাকে, স্ট্রোজেন একজোড়া হয়ে থাকে, এরকমটাই বলতে চাইছে। তবু এই জায়গাটা কিন্তু আমার একটু, যাই হোক, এই জায়গাটায় কিন্তু আমার কোনো একটা ডাউট লাগছে। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, না স্যার ঠিকই আছে, ঠিক আছে। তবু আমার একটু একটুখানি এটা কিন্তু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। মনে হচ্ছে যে কি একটু গন্ডগোল লেখা আছে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, বলছে যে কি কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর এটা কি করবে তোমরা, এটা কিন্তু আমি একটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। এই হোমওয়ার্কটা কিন্তু তোমরা কি করবে, যে অ্যান্সার দিবে তোমরা কিন্তু কিসের মাধ্যমে, তোমরা দিবে কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিবে। এটা কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিলাম। আর এটার পুরো ডিটেলস কিন্তু, সেই ডিটেলস আমরা পরবর্তী একটা অন্য দিন একটা কোশ্চেন নিয়ে চলে আসবো। আগে দেখি কে কত পারছে, কে কত অ্যান্সার দিচ্ছে। এটা কিন্তু তোমরা কি করবে, কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিবে, যে এটার অ্যান্সার কি হবে। 12 দাগের অ্যান্সার এইভাবে কমেন্ট করবে, যে কি 12 দিয়ে অ্যান্সারটার নামটা লিখে দিবে, ঠিক আছে। চলো 13 দাগের কোশ্চেন এগোই। বলছে যে কি আমির খসরু কার সভাকবি ছিলেন? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর নাকি আলাউদ্দিন খিলজি? তো যাই হোক, এখানে এরকম হয়ে গেছে। আমির খসরু কার ছিলেন? আমির খসরু সভাকবি ছিলেন কিন্তু আমাদের আলাউদ্দিন খলজি, যেটা হচ্ছে যে কি আমাদের ডি অপশন। চলো এরপরে কি ডিটেলস আছে, ডিটেলসটা দেখে নিই। বলছি যে আমির খসরু আলাউদ্দিন খিলজির দরবারে বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। দিল্লি সুলতানির যুগের কমপক্ষে 10 জন ভিন্ন শাসকের সভার তিনি সদস্য করেন। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছি যে দিল্লির কমপক্ষে 10 জন ভিন্ন শাসকের সভায় কিন্তু মানে সদস্য ছিলেন কে, এটা হচ্ছে আমির খসরু। তো এটা কিন্তু মাথায় রাখবে, এটা দিয়েও কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। আমির খসরু ছিলেন ভারতের একজন সুফি গায়ক, কবি এবং হচ্ছে পণ্ডিত, বুঝে গেছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছি যে চুখা প্রকল্প কোথায় অবস্থিত? চুখা প্রকল্প কিন্তু কোথায় অবস্থিত, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেসব কোশ্চেনগুলো মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, না স্যার এরকম কোশ্চেন দেখিনি, সেগুলো তো অবশ্যই নোট করবেই করবে। আর যেটা তোমরা দেখছো যে কি একদম ডিটেলস যেগুলো আমি দিচ্ছি সেগুলো তোমাদের জানা নেই, সেগুলোও কিন্তু তোমরা কিন্তু কি করবে, ডিটেলসগুলো অবশ্যই লিখে নেবে। এই যে ক্লাসগুলো দিচ্ছি রেগুলার তোমরা পাবে, আর খুব সুন্দর করে হচ্ছে। আর এইরকমভাবে পড়াশোনা করলে কিন্তু তোমাদের জিকেগুলো মাথায় থাকবে। শুধু একটা কোশ্চেন বললাম, 4টা অপশন পড়লাম, এরকম করে মাথায় থাকবে না। এই যে ডিটেলস দিচ্ছি, ডিটেলসটা দরকার খুব। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ভুটান, এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের ভুটান, ঠিক আছে। চলো ডিটেলসটা একটু দেখে নিই। কি বলছে, চুখা জলবিদ্যুৎ কেন্দ্র হলো ভুটান এর প্রথম, দেখো এটা হচ্ছে চুখা জলবিদ্যুৎ কেন্দ্র, কি হচ্ছে ভুটানের প্রথম ও সবচেয়ে পুরনো কিন্তু কি বিদ্যুৎ কেন্দ্র, সবচেয়ে পুরনো। এই বিদ্যুৎ একটি রাইডাক নদী, যে রাইডাক নদী আছে, রাইডাক নদীর ওপর বাঁধা হয়, যা ড্যাম তৈরি করে নির্মাণ করা হয়েছিল। যাই হোক, এই জলবিদ্যুৎটি কি বলছে যে কি সবচেয়ে কাছের শহর, কাছর লেখা আছে, কাছের শহর হচ্ছে ফুলটসলিং। বিদ্যুৎ কেন্দ্রটি চুখা জেলায়
অবস্থিত, চুখা জেলায় অবস্থিত, ঠিক আছে। এবং এই বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 300-600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, ঠিক আছে। এই জায়গাটা আমি ইম্পর্টেন্ট মাথায় রাখবে, আর এই জায়গাটা ইম্পর্টেন্ট, আর এইখানে প্রথম আর এই যে সবচেয়ে পুরনো এটা মাথায় রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো কি বলছে দেখো, দিলওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট। দিলওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার নাকি রাজস্থান? এটা হয়ে গেল আমাদের কিন্তু রাজস্থান অ্যান্সার, এটা হয়ে গেল ডি। চলো কি ডিটেলস আছে একটু দেখা যাক। দিলওয়াড়া মন্দিরগুলো রাজস্থানের মাউন্ট আবুতেই কিন্তু অবস্থিত, মাউন্ট আবুতে, আশা করি তোমরা জানো মাউন্ট আবুতে কিন্তু এটা অবস্থিত। আরাসুরি পাহাড়ে সাদা মার্বেল দিয়ে নির্মিত। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু সাদা মার্বেল দিয়ে নির্মিত। এই মন্দিরগুলি জৈন মন্দির, এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা কি কোন মন্দির বা কি কোন ধর্মাবলম্বীর মন্দির, এটা হয়ে গেল জৈন মন্দির, ঠিক আছে। এবং স্থাপত্যের একটি অসামান্য কিন্তু উদাহরণ হিসেবে এটা দাঁড়িয়েছে, এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা মন্দির, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের 15টা কোশ্চেন। আজকে দেখো 15টা কোশ্চেন তোমরা দেখছো ঠিকই, তোমরা কিন্তু কমেন্টে জানাচ্ছ না যে কেমন কি কোশ্চেন হচ্ছে না হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে জানাবে, তাহলে বুঝবো যে কি হ্যাঁ কেমন হচ্ছে। আর আগামী দিনে কিন্তু এই ধরনেরই ক্লাস পাবে পুরো ডিটেলসে, এইভাবে পড়লে কিন্তু তোমার মাথায় থাকবে। তো চলো, আশা করি ভালো লাগলো। এবং পরবর্তী দিনে কিন্তু কালকে আবার কিন্তু সকাল 8টার সময় আমাদের ক্লাস রুটিন হচ্ছে, সকাল 8টার সময় জিকে ক্লাস পাবে, সন্ধ্যা 7টার সময় ম্যাথ এবং রিজনিং ক্লাস পাবে। হয় ম্যাথ পাবে আর না হয় রিজনিং ক্লাস পাবে। তো আমাদের ক্লাসের রুটিন হচ্ছে এটা। আমাদের এই চ্যানেলে কিন্তু এসএসসি জিডির জন্য কিন্তু ম্যাথ বলো, রিজনিং এবং জিকে, এই 3টে সাবজেক্ট কিন্তু খুব ভালোভাবে যত্ন সহকারে কিন্তু তোমাদেরকে পড়ানো হয়। তাহলে চলো, তাহলে আজকে এখানে ভালো করে পড়াশোনা করো। লাস্ট এই যে এসএসসি জিডিটাকে ভাবো যে তোমার এটা লাস্ট চান্স, এই হিসেবে পড়াশোনা করো, এবং এই বছরে তোমায় কিন্তু একটা চাকরি পেতেই হবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।